আরো 6 মাস বাড়ছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ। নিউরোসায়েন্স হাসপাতালে ঘোড়াঘাটের ইউএনও অবস্থার সংকটাপন্ন। করোনায় আরো ৩২ জনের মৃত্যু, হাসপাতালগুলোতে রোগীর ভিড়। 2 এনআইডি মামলায় 2 দিনের রিমান্ডে জেকেজির ডাক্তার সাবরিনা। ইবালির কাছে থাকা অর্থের নিরাপত্তা দিতে হবে সরকারকেই, বিশেষজ্ঞদের মত। এটি নিউজ দেখছেন আখি ভদ্র, স্বাগত জানাচ্ছি রাত ৮টার নিউজ আওয়ারে। এতক্ষণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। সাজা স্থগিত করে নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর কথা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তবে এ সময়ে দেশের বাইরে যেতে পারবেন না তিনি। শর্ত মেনে দেশের ভেতরেই চিকিৎসা নিতে হবে তাকে। বর্তমানেও এমন শর্তেই জেলের বাইরে আছেন খালেদা জিয়া। দুর্নীতির 2 মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে করোনা মহামারীর মধ্যে গত 25 মার্চ নির্বাহী আদেশে 6 মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। 24 সেপ্টেম্বর তার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এর প্রেক্ষিতে সম্প্রতি খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার তার মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। মতামত জানতে আইন মন্ত্রণালয়ের ওই চিঠিটি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 75 বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসায় আছেন। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের সাজায় কারা জীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার সাজার রায় হয়। আরো 6 মাস বৃদ্ধি করা হয়েছে আগের শর্ত সাপেক্ষে। এই সময় কি স্যার উনি বিদেশে যেতে পারবেন? না, উনি যেতে পারবেন না। আগের যা শর্ত ছিল সেই শর্তই আছে যে দেশে থেকে ওনার চিকিৎসা নিতে হবে, বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। যে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার চিকিৎসার জন্য 7 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে নিউরোসায়েন্স হাসপাতাল। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে অপারেশন করা বা বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থাও তার নেই। আরিফ জামালের রিপোর্ট। বুধবার রাত ৩টার দিকে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসার বাথরুমের ভেন্টিলেটর ভেঙে তার ঘরে প্রবেশ করে মুখোশ পরা 2 দুর্বৃত্ত। এর আগে ওই বাসার নিরাপত্তা প্রহরীকে বেঁধে রাখে তারা। ওয়াহিদা খানম তাদের উপস্থিতি টের পেলে তাকে হাতুড়ি দিয়ে নির্মমভাবে আঘাত করে দুর্বৃত্তরা। ওই বাসায় থাকা ওয়াহিদার পিতা ওমর আলীকেও একইভাবে আঘাত করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হেফাজতলি তার মাথায় কোপানো আছে, মনে হচ্ছে ধাতব কোনো ভারী যন্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ইউএনওকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। বিকেল 3টার কিছু পরে তাকে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে চিকিৎসা চলছে তার। মাথার খুলি ভেঙে গিয়ে ভিতরে ঢুকে গেছে, যে কারণে ব্রেনে আঘাত লেগেছে, মাথার ভিতরে রক্তক্ষরণ হয়েছে, যে কারণে ওনার হিমোডাইনামিক স্ট্যাটাস ডিটেরিয়েট করেছে। ওনার পালস, ব্লাড প্রেশার ঠিক মতো নাই। এই মুহূর্তে ওনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া আমরা এই মুহূর্তে হঠাৎ করে বলতে পারবো না যে কখন অপারেশন করতে পারবো, কারণ ওনার স্ট্যাটাস ইমপ্রুভমেন্ট না হওয়া পর্যন্ত আমরা অপারেশনে যেতে পারবো না। এদিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিনাজপুরের ইউএনওর ওপর হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, হামলার কারণ জানা যায়নি। ওই বাসা থেকে কোনো মালামালও চুরি হয়নি। ওখানে হাই পাওয়ার্ড একটা টিম সেটা কাজ করছে, পুলিশের একটি চৌকস একটি টিম সেখানে কাজ করছে। তো তারা আশাবাদী যে খুব দ্রুত আমাদেরকে জানাতে পারবেন যে কারা এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা একটু অপেক্ষা করতে হবে যে ব্যাপারটা দুর্বৃত্তরা কারা আসলে, না এটা কোনো ডাকাতির উদ্দেশ্যে এসেছিল নাকি উদ্দেশ্যমূলকভাবেই কোনো কারণে শত্রুতা তৈরি হয়ে এরকম হয়েছিল কিনা। বিসিএস 31 ব্যাচের কর্মকর্তা ওয়াহিদা খানমের স্বামী মেজবাহুল হোসেন রংপুরের পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।
করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে, আর এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হল 4,383 জনের। বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত 24 ঘন্টায় দেশের 93টি ল্যাবে 14,422 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2,158 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 14.96%। মোট শনাক্তের সংখ্যা 3,19,686। সবশেষ 2,964 জনকে নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,13,980 জন। সরকারি তথ্য মতে করোনা শনাক্তের হার কমছে। বাস্তবে হাসপাতালগুলোতে বেড়েছে রোগী ভর্তির সংখ্যা, এমনকি রাজধানীর কোভিড হাসপাতালগুলোর আইসিইউতেও খালি নেই কোনো সেট। করোনা টেস্টের জন্য বিড়ম্বনাও কমেনি অনেক হাসপাতালে। বিস্তারিত দেখব নাজিয়া আফরিনের রিপোর্টে। ধাক্কাধাক্কি করে ওখানে করোনা টেস্টের জন্য টিকিট কাটতে হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো করোনা টেস্টের জন্য আসছি, ওখানে সঠিকভাবে মেনটেন করার মতো এত বড় একটা মেডিকেল কলেজ হাসপাতাল, একটা এমন কোনো কর্মকর্তা কর্মচারী ওখানে নিয়োগ হয় না। 2891 নম্বর সিরিয়াল দিলাম, সিরিয়াল নাম্বার নেওয়ার পরও কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করলো না। রাজধানীর কোভিড ডেডিকেটেড মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিত্যদিনের চিত্র এখন এরকমই। দিনে 100 টেস্টের সক্ষমতা থাকলেও আসেন 200 থেকে 300 জন রোগী। সাধারণ ওয়ার্ডগুলোতে রোগী ভর্তি আগের তুলনায় কমলেও হাসপাতালের 14টি আইসিইউ সিট কখনোই খালি থাকছে না। আমাদের 180টা পর্যন্ত টেস্ট করতে পারি আমরা। জেলা উপজেলা থেকে রেফার্ড হয়ে আসেন, তাদেরও চিকিৎসা করতে হয়, সেজন্য আমাদের একটু চাপের সম্মুখীন থাকতেই হয় সবসময়। একই অবস্থা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের। সংকটাপূর্ণ রোগীর সংখ্যা বেশি, তবে সাধারণ ওয়ার্ডগুলোতে আগের চেয়ে রোগীর সংখ্যা কমেছে। করোনা টেস্টের চাহিদা এই হাসপাতালেও বেশি। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও। আইসিইউর অপেক্ষায় অনেকেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে টেস্টের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন তারা। আইসিইউ তো আমাদের সবসময় ভরা থাকে, কারণ আমার এখানে সব সিরিয়াস আর মডারেটলি সিরিয়াস পেশেন্ট থাকে। সুতরাং আইসিইউ, এইচডিইউ এগুলো কিন্তু আমাদের কখনোই ফাঁকা রাখার সুযোগ থাকে না। অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টটা আরও একটু বেশি। তবে হাসপাতালগুলোর হিসেবের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার তথ্যে কিছুটা গরমিল থেকেই যাচ্ছে। আইসিইউ সিট খালি আছে, নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার কমছে, এমন তথ্য দেয়া হলেও বাস্তবতা ভিন্ন। দেশের জনসংখ্যার তুলনায় পরীক্ষা হচ্ছে কম। 39টি জেলায় কোনো পরীক্ষা কেন্দ্রই নেই। তবে সংশ্লিষ্টরা বলছেন সব সীমাবদ্ধতাকে মাথায় রেখেই সারা দেশের হাসপাতালগুলো তাদের যথাসাধ্য সেবা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিনিধিত্বশীল পরীক্ষা, যেটাকে আমরা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বলি, সেইভাবে কিন্তু নেওয়া হচ্ছে না। করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য চিকিৎসার যে ব্যবস্থাগুলি রয়েছে, সেই ব্যবস্থাগুলো আমাদের কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে সংরক্ষিত রাখতে হবে। সুযোগগুলো একইভাবে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র নিয়ে জালিয়াতির মামলায় জেকেজি ডাক্তার সাবরিনার বিরুদ্ধে ইসির করা মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে 2টি এনআইডি করার রহস্য উদ্ঘাটন ও তদন্তে 1 সেপ্টেম্বর সাবরিনার 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পাশাপাশি এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদনও করে বাড্ডা থানা পুলিশ। গত 30 আগস্ট প্রথম জাতীয় পরিচয়পত্রের তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করার অভিযোগে গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মৌমিন মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় ডাক্তার সাবরিনার বিরুদ্ধে মামলা দায়ের করেন। জাতীয় পরিচয় নিবন্ধন আইনের 14 ও 15 ধারায় করা মামলায় অভিযোগ প্রমাণ হলে 2 বছরের কারাদণ্ড হতে পারে তার। নমুনা পরীক্ষা ছাড়াই করোনার ভুয়া সার্টিফিকেট দিয়ে প্রতারণার মামলার এরই মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন সাবরিনা। 2টি ন্যাশনাল আইডি কার্ড যে করেছে সাবরিনা চৌধুরী, এটা কেন করেছে এই জিনিসগুলি উদ্ঘাটন হওয়া দরকার। এই জন্য পুলিশ ডিমান্ড চেয়েছে যে সত্যিকারভাবে তার কী উদ্দেশ্য এবং কারা এই ঘটনার সাথে জড়িত, কারা এটা দিয়েছে, এই জন্য উদ্ধার হওয়ার দরকার আছে। এই জন্য তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আসামি পক্ষ তার জামিন চেয়েছিল, আমরা জামিনের বিরোধিতা করেছি, তার জামিনও নামঞ্জুর হয়েছে। 11 বছর পরে আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনয়ন করা হয়েছে, সেই হেতু আমি বলছি যে এই অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ এবং সেই অভিযোগের দায়ভার আলটিমেটলি নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। সাবেক মানবাধিকার চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান দাবি করেছেন ডাক্তার সাবরিনার নকল ভোটার আইডি তৈরিতে তার কোনো হাত ছিল না। এই অপপ্রচারের মধ্য দিয়ে তার মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিকের প্রত্যেকের যে অধিকার রয়েছে, প্রত্যেকটা মানুষের যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদার অধিকারে আমিও, এবং আমার মনে হয় আজকে যে কাজটি তারা করেছেন এর মাধ্যমে আমার সেই নাগরিক অধিকারটি
সাংঘাতিকভাবে খর্বিত হয়েছে, ক্ষুণ্ণ করা হয়েছে, পদদলিত করা হয়েছে। এবং তদন্তে যদি আমার সংশ্লিষ্টতা কোনোভাবে প্রমাণিত হয়, প্রচলিত রাষ্ট্র আইন অনুযায়ী শাস্তি আমাকে দেয়া হবে, সেই শাস্তি আমি মেনে নিতে প্রস্তুত। কিন্তু যদি আমার সংশ্লিষ্টতা না পাওয়া যায়, এর বিচারটি তখন কে করবে? কিশোর আলোর অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণীর ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলার প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক সহ 5 জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সম্পাদক জনাব আনিসুল হক এবং অন্যান্যদের বিরুদ্ধে সেকশন 87 এবং 88 কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে যে প্রপার্টি অ্যাটাচমেন্ট এবং অন্যান্য যে আদেশটি হয়েছে, সেই আদেশের প্রেক্ষিতে আজকে আমরা বিজ্ঞ আদালতে এসে আমরা একটা জামিনের আবেদন করেছি এবং সেই সাথে গতকালকের আদেশটি আমরা প্রত্যাহার চেয়েছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে নথি পর্যালোচনা করে এই আসামিদেরকে আজকে 5,000 টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান শপথ নিয়েছেন। বিকেল 4:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল 2 বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সবশেষ আপিল বিভাগে 3 জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছিল 2018 সালের 8 অক্টোবর। এখন নতুন এই 2 জন যুক্ত হয়ে আপিল বিভাগে বিচারপতি হলেন মোট 8 জন। বিচারপতি তারিকুল হাকিম 1987 সালে জেলা আদালত ও 89 সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2002 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং 2004 সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। আর বিচারপতি ওবায়দুল হাসান 1986 সালে জেলা আদালত, 88 সালে হাইকোর্ট বিভাগে এবং 2005 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে 2009 সালে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি ও 11 সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। বিচারপতি ওবায়দুল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 চেয়ারম্যান ছিলেন। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন নৌবাহিনী প্রধান এম শাহিন ইকবাল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে নতুন র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। সকালে গণভবনে নৌপ্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেনিয়াবাদ। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় নৌবাহিনী প্রধানকে শুভকামনা জানান এবং তাকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। গত জুলাই মাসে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে মোহাম্মদ শাহিন ইকবাল বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি ব্যবসা পরিচালনার অর্থ সংগ্রহ করছে ক্রাউড সোর্সিং এর মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতিতে ই ভ্যালির অ্যাকাউন্টে গ্রাহকদের যে বিশাল অঙ্কের অর্থ জমা হচ্ছে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকেই। 2018 সালে যাত্রা শুরু করা ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি গত 1.25 বছরে প্রায় 1,500 কোটি টাকার পণ্য সরবরাহ করেছে গ্রাহকদের। এই হিসাবে প্রতি মাসে গড়ে প্রায় 100 কোটি টাকারও বেশি পণ্য কিনেছেন গ্রাহকেরা প্রতিষ্ঠানটির মাধ্যমে। আমরা চেষ্টা করি যাতে এখানে একটা ক্যাশব্যাক দিতে, যে ক্যাশব্যাকটা দিয়ে সে একটা রিওয়ার্ড পয়েন্টের মতো, যে রিওয়ার্ড পয়েন্টটা সে ফার্দার কেনাকাটায় ইউজ করতে পারবে। ধরা যাক ই ভ্যালির গ্রাহক সংখ্যা 10 লাখ। এদের মধ্যে 5 লাখ গ্রাহক নতুন পণ্য কিনতে 1,000 টাকা করে ই ভ্যালিকে পরিশোধ করলেন। শর্ত অনুযায়ী টাকা জমা দেওয়ার 2 মাস পর গ্রাহক পণ্যটি হাতে পাবেন। তাহলে এই 2 মাসের জন্য 5 লাখ গ্রাহকের পরিশোধিত 50 কোটি টাকা ই ভ্যালির অ্যাকাউন্টে জমা থাকছে। বাংলাদেশের প্রচলিত ব্যাংকিং আইন ও সুদ হার অনুযায়ী মাসে 1% হারে সুদ পেলেও এই 50 কোটি টাকা শুধুমাত্র ব্যাংকে ফেলে রেখেই লাভ হবে 1 কোটি টাকা। এই যে গ্যাপটা সেটা সে কি করছে, এটা আমাদের আসলে চিন্তা করার বিষয়। তারা নেগোশিয়েট করার জন্য টাইমটা নিচ্ছে, নাকি হচ্ছে যে এটা ব্যাংকে রেখে টাকাটা ইয়ে করছে, মানে ইন্টারেস্ট নিচ্ছে, এটা আবার একটু ডিফারেন্ট ইস্যু। তো এটা কি করছে সেটা একটু আমি মনে করি একটু চিন্তা করা দরকার। এ তো গেল ব্যাংকের সুদের হিসাব। ই ভ্যালির অ্যাকাউন্টে যদি গ্রাহকদের কয়েকশো কোটি টাকা জমা হয়ে যায়, তাহলে সে টাকা নিয়ে যে উদ্যোক্তারা উধাও হয়ে যাবেন না, এর নিশ্চয়তা কে দেবে? বাংলাদেশের বাস্তবতায় ডেস্টিনির মতো কোম্পানির উদাহরণও কম নয়। একটা আশঙ্কা থেকেই যায় যে আসলে এই এত বিপুল পরিমাণের যে অর্ডার, সেটাকে সামাল দিয়ে তারপর এটার সাথে অনেক টাকা পয়সা জড়িত। এটা এর আগে যেহেতু এটা নিয়ে কাজ হয় নাই,
বা এই ধরনের ওরা প্রথম দেশে আসছে, আমাদের স্বাভাবিক অস্বাভাবিক লাগছে বিষয়টা। আমি মনে করি ওদের পয়েন্ট থেকে সেটা ক্লিয়ার করা দরকার। বিশ্বজুড়ে ক্রাউড ফান্ডিং একটি প্রতিষ্ঠিত বিজনেস মডেল হলেও বাংলাদেশের বাজারে এটি একেবারেই নতুন। এই বিশেষজ্ঞের মতে পণ্য সরবরাহের সময়সীমার ক্ষেত্রে ইভ্যালির কথা আর কাজে মিল না থাকাই মূল দুশ্চিন্তার কারণ। ইভ্যালির এই ক্রাউড ফান্ডিং ই কমার্সের মডেল সাথে কিছুটা যায়, কারণ ইন অ্যাডভান্স তারা টাকা নিচ্ছে কনজিউমার থেকে এবং ডেলিভারি দিচ্ছে কিন্তু আফটার 1 মান্থ অর ফিউ মান্থস লেটার। তো ফলশ্রুতিতে কনজিউমাররা কিন্তু আমি কনজিউমার হিসেবে আমি জানি যে আমার এটা প্রোডাক্টটা এত তারিখ, কারণ ওখানে ডেফিনেটলি লেখা থাকে, তো আমি জানি এতটুকু। এরপরে যখন যাচ্ছে তখন কিন্তু আমি যে কনজিউমার হিসেবে কিন্তু আমার এটা সমস্যা হচ্ছে। আমাজন কিংবা আলিবাবার মতো বিশ্বখ্যাত অনলাইন মার্কেটপ্লেসেও প্রিপেড সিস্টেম বা পণ্য হাতে পাওয়ার আগেই মূল্য পরিশোধের ব্যবস্থা রয়েছে, কিন্তু এসব প্রতিষ্ঠানে পণ্যের মান, সরবরাহের সময়সীমা এবং সার্বক্ষণিক কাস্টমার কেয়ার সার্ভিস থাকায় কখনোই আস্থা সংকটে ভোগেন না গ্রাহকরা। আর ইভ্যালি ঠিক এই জায়গাতেই পিছিয়ে রয়েছে বেশ অনেকটা। কনজিউমার কিন্তু অনেক বেনিফিটেড হয়েছে, 90% বা 95% কনজিউমারের স্যাটিসফ্যাকশন লেভেল ভালো, কিন্তু 5% কিন্তু আমাদেরকে ওভারলুক করা যাবে না, তাদেরকেও আমাদের চিন্তা করতে হবে সেটার বেশি। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। এদিকে ইভ্যালি কোনো অস্বাভাবিক ব্যবসা করছে না বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল। জুমের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইভ্যালি একেবারে নতুন একটি মডেল নিয়ে এসেছে আর এজন্যই মানুষের মধ্যেই প্রশ্ন তৈরি হচ্ছে, যা হওয়াটা স্বাভাবিক। তবে ইভ্যালি কোনোভাবেই মানি লন্ডারিং এর সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন মোহাম্মদ রাসেল। সরকারি তদন্ত শেষ হলেই বিষয়টি পরিষ্কার হবে বলে মন্তব্য তার। একই সঙ্গে তদন্ত চললেও ইভ্যালির ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে অনুরোধ জানান তিনি। মোহাম্মদ রাসেল বলেন, ক্রেতা সমাগম বাড়াতে শুরুতে কিছু ধামাকা অফার দিয়েছে ইভ্যালি, যেটা ব্যবসার কৌশল। এ কারণেই ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু এতে কোনো ফাঁকিবাজি নেই বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে গণমাধ্যম ইভ্যালি নিয়ে যে সমালোচনা বা পর্যবেক্ষণ করছে সেটাকেও স্বাগত জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। তারা তাদের সাথে যদি আপনারা আলোচনা করে থাকেন, দেখবেন যে প্রচুর পণ্য অথবা অনেক বেশি বিক্রেতা এবং অনেক বেশি ক্রেতা, এই সমাগমটা অটোমেটিকলি ক্রিয়েট হয় না। এখানে কিছু না কিছু ইনোভেটিভ আইডিয়া দিয়ে নিয়ে আসতে হয়। সেই নিয়ে আসার পরিপ্রেক্ষিতে নিয়ে আসার জন্য হয়তো আমাদের সেই শুরু থেকেই একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট ছিল। আমাদের লক্ষ্যই ছিল প্রথম থেকে প্রচুর বিক্রেতা এবং প্রচুর ক্রেতা আনা। এই ক্রেতা এবং বিক্রেতা আনতে যেয়ে আমরা নানান ধরনের অফার দিয়ে থাকি, যে অফারগুলো নিয়ে এখন অনেকটাই আমরা সমালোচনার মুখে হয়তো পড়েছি কিছু ব্যক্তির কাছে, যারা হয়তো আমাদের বিষয়টা ভুল ব্যাখ্যা করছেন। বাজেট বিরতি নেবার সময় হলো, এরপর জানিয়ে ফিরছি। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা। মিয়ানমারের নির্বাচনে ভোট দিতে চায় কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গারা। আরো 6 মাস বাড়ছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ। নিউরোসায়েন্স হাসপাতালে ঘোড়াঘাটের ইভেনো অবস্থা সংকটাপন্ন। করোনায় আরো 32 জনের মৃত্যু, হাসপাতালগুলোতে রোগীর ভিড়। 2 এনআইডি মামলায় 2 দিনের রিমান্ডে জেকেজির ডাক্তার সাবরিনা। এবং ইতালির কাছে থাকা অর্থের নিরাপত্তা দিতে হবে, ইভ্যালির কাছে থাকা অর্থের নিরাপত্তা দিতে হবে সরকারকে, বিশেষজ্ঞদের মত। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। ফিরতে ফিরতে জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। যাদের রাজনীতির উৎস বন্দুকের নল, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে এক নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, আর বিএনপি কখনো দেশের স্বার্থ রক্ষায় ছিল না বলে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে মানুষের অবস্থার অপর নাম
আস্থার অপর নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আর যাদের রাজনীতির উৎস জনগণ নয়, বন্দুকে নয়, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, বারবার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হওয়াই তা প্রমাণ করে। বিএনপি জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া নয়, 111-এর সরকারের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে মাইনাস করা। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ওই সময় আওয়ামী লীগের আন্দোলনের কারণেই মুক্তি পান বেগম জিয়া। 11 সরকার মনে করেছিল তারা যে উদ্দেশ্যে ক্ষমতা দখল করেছিল সেই উদ্দেশ্য নাশাত হবে যদি মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেতা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা না হয়। সেই কারণে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল মূলত জননেত্রী শেখ হাসিনাকে মাইনাস করা। পরে দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রকল্প পাস হলেই ইচ্ছে মতো অপ্রয়োজনীয় ব্যয় করা যাবে না বলেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিকেলে সুনামগঞ্জে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা চেক প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। পরিষ্কার নির্দেশনা, সব ধরনের অপচয়, অমিত ব্যয়িতা, বাড়াবাড়ি, অহেতুক ব্যয়, ফুটানি ফ্যাশন, এগুলো কমিয়ে মূল কাজে ব্যয় করে। ব্যয় কমানোর জন্য কিছু করে নাই, ব্যয় করতেই হবে ইকোনমিকে সচল রাখতে গেলে। প্রকল্প অনুমোদিত হয়ে যায়, কিন্তু ব্যয়ের প্রতিটি আইটেম আমরা মাঠে গিয়ে দেখি যত পারি। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে উপনির্বাচন 17 অক্টোবর। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ 17 সেপ্টেম্বর, বাছাইয়ের শেষ সময় 20 সেপ্টেম্বর, প্রত্যাহার 27 সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 28 সেপ্টেম্বর। তিনি জানান, ওই দুই আসনেই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ইভিএমে ভোট নেওয়া হবে। 17 সেপ্টেম্বর হলো নমিনেশন সাবমিটের লাস্ট ডেট, বাছাই 20 তারিখ, আপিল 21 থেকে 23, ভোট গ্রহণ হবে 17 অক্টোবর। 9টা থেকে 5টা পর্যন্ত নির্বাচন হবে এবং দুটোতেই এর মাধ্যমে ইভিএমের মাধ্যমে ভোট হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাগ ডে উৎসব নিষিদ্ধ করা হয়নি। ভুল বোঝাবুঝি ও অসাবধানতার কারণে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে তথ্যটি ভিন্নভাবে গণমাধ্যমে গিয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় র্যাগ ডে উৎসবকে অমানবিক, নিষ্ঠুর ও নীতি বহির্ভূত আখ্যা দিয়ে তা নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে দপ্তরটি আবার জানায়, অসাবধানতাবশত র্যাগ ডে সংক্রান্ত তথ্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান আরও বলেন, র্যাগ ডের নামে ক্যাম্পাসে বা আবাসিক হলে অমানবিক ও অসৌজন্যমূলক আচরণ যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক নজর রাখতে বলা হয়েছে। একই সঙ্গে র্যাগ ডে পালনে নীতিমালা তৈরিতে 5 সদস্যের কমিটি গঠনের কথাও জানান তিনি। আমরা আরো উৎসাহিত করি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আয়োজনে, ইভেন্ট ম্যানেজমেন্টে অংশগ্রহণ করার জন্য। যারা পায় না তারা দুর্ভাগ্যক্রমে হয়তো পায় না, কিন্তু এই উৎসবটি এটি তো আমাদেরকে সবসময় পেট্রোলাইজেশন দিতে হবে। আমরা সেটিকে যেন নিয়ম নীতি আলোকে শৃঙ্খলভাবে করতে পারি, সেজন্য এই প্রো ভাইস চ্যান্সেলরকে প্রধান করে, প্রো ভাইস চ্যান্সেলর অ্যাডমিনিস্ট্রেশন তাকে প্রধান করে কমিটি করা হয়েছে। দুর্নীতি শুধু আর্থিক ক্ষতি করে না, মানুষের প্রাণহানিও ঘটায় বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবি পরিচালিত নিমতলী, চুরিহাট্টা এবং সুশাসনের চ্যালেঞ্জ নিয়ে করণীয় শীর্ষক এক ওয়েবিনার আলোচনায় তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবে এখনও পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সম্পূর্ণ সরানো যায়নি। মানুষের আর্থিক ক্ষতি করে, অর্থনীতির আর্থিক ক্ষতি করে, সমাজের বিভিন্ন পর্যায়ে প্রভাব, নেতিবাচক প্রভাব সৃষ্টি করে সেটা আমরা জানি, কিন্তু দুর্নীতি মানুষের প্রাণহানির ঘটনা, প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। এই জিনিসটি আমরা ইতিপূর্বে দুর্ভাগ্যজনক ভাবে রানা প্লাজায় দেখেছি, আমরা আরো বিভিন্ন দুর্ঘটনা দেখেছি, এখন চুরিহাট্টা এবং নিমতলিতেও সেটারই প্রমাণ। এবং আমরা সেখানে সেই কারণে মনে করি যে দুর্নীতিকে যদি নির্মূল করা সম্ভব না হয়, নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তাহলে এই ধরনের প্রাণহানির ঘটনা দুর্নীতির কারণে ঘটতেই থাকবে।
8 নভেম্বর মিয়ানমারের নির্বাচনে ভোট দিতে চায় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের ভোটাধিকার দিতে মিয়ানমারের নির্বাচন কমিশনকে বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছে রোহিঙ্গাদের 14টি সংগঠন। চিঠিতে বলা হয়েছে 2010 এবং 15 সালে নির্বাচনেও বিদেশে থাকা মিয়ানমারের নাগরিকরা ভোট দিতে পেরেছিল। সম্প্রতি মিয়ানমারের নির্বাচন কমিশন এবারের নির্বাচনেও এই সুযোগ বহালের ঘোষণা দিয়েছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা মিয়ানমারের নির্বাচনে ভোট দিতে চায়। দু 2015 সাল থেকে রোহিঙ্গাদের ভোটাধিকার কেড়ে নেবার কথা চিঠিতে উল্লেখ করে বলা হয়েছে তারা মিয়ানমারের নাগরিক, তাই দেশটির নির্বাচন কমিশন যেন রোহিঙ্গাদের ভোটাধিকার পুনর্বহাল করে। সাবেক জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা নুরুল কাদের খান সহ 3 মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ করেছে পাবনা পৌরসভা। বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি রোডের নতুন নামকরণ করা হয় ডিসি মুক্তিযোদ্ধা নুরুল কাদের খান সড়ক নামে। এর ফলক উন্মোচন করেন তার সহধর্মিণী রোকেয়া কাদের খান। এ সময় অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও পৌর মেয়র কামরুল হাসান মিন্টু সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রৌমারীর সোনাভরি নদীতে গোসলে নেমে 2 কিশোর ও 1 কিশোরীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই বোন। পুলিশ জানায় দুপুর 12টার দিকে উপজেলার খঞ্জনমারা এলাকায় সোনাভরি নদীতে 5 শিক্ষার্থী গোসল করতে নামে 2 জন উঠে আসলেও অপর 3 স্কুল শিক্ষার্থী সিয়াম, তার খালাতো ভাই হামিম ও বোন দিনা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সিয়াম 8ম, হামিম 9ম ও দিনা 5ম শ্রেণীর শিক্ষার্থী। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ এবার। করোনাকালে ঢাকায় স্বাস্থ্যসম্মত সেরা স্যান্ডউইচ দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করলো ওল্ড টাউন বেকারি অ্যান্ড ক্যাফে। তেজগাঁও লিংক রোডে গ্যারেজ ফুড কোর্টে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রতিষ্ঠানটির যাত্রা। এর স্বত্বাধিকারী মোহাম্মদ আবদুল্লাহ নূর জানিয়েছেন, ওল্ড টাউনের সব খাবার তৈরি হবে বাসায়, যেভাবে নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশে খাবার হয় ঠিক সেভাবেই। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে ভোক্তাদের হাতে নিরাপদ খাবার তুলে দেয়াই তাদের লক্ষ্য। স্যান্ডউইচ ছাড়াও বিভিন্ন রকম কেক ও অন্যান্য ফাস্টফুড পাওয়া যাবে ওল্ড টাউন বেকারিতে। গ্যারেজ ফুড কোর্টে পরিবার স্বজন নিয়ে খাবারের সুযোগও থাকছে। সমস্ত জিনিস নিজেরাই রেডি করি, বাইরের কোনো জিনিস আমরা এখানে ইনক্লুড করি না। যেমন মুরগি হইতে যা যা আইটেম লাগে সব আমাদের এখানে। ব্রেডটাও আমরা নিজেরা বানাই। মূলত আমার বেকারির মানে সিগনেচার আইটেমটা হচ্ছে স্যান্ডউইচ। আমার 17টা আইটেম আছে স্যান্ডউইচের। তো যে কোনো জায়গায় স্যান্ডউইচ যদি ইনশাল্লাহ ভালো স্যান্ডউইচ, এটা গ্যারান্টি, যেখানে যে একবার স্যান্ডউইচ খাবে আর অন্য কোথাও থেকে সে খাবে না ইনশাল্লাহ। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের 25তম বার্ষিক সাধারণ সভা। এই ভার্চুয়াল সভায় এআইবিএল এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমানার চৌধুরী, কোম্পানির সচিব ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহমুদুর রহমান সহ পরিচালক বৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বাইজিস্টের বিরতি নিচ্ছি আবারও, এরপর জানিয়ে ফিরছি। জাপান উপকূলে কার্গো জাহাজ ডুবি, 42 নাবিক নিখোঁজ। সমঝোতা ছাড়াই শেষ হলো মেসির বাবার সঙ্গে বার্সার বৈঠক। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে।
এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে আমন ধান রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন টাঙ্গাইলের কৃষকরা। কৃষি বিভাগ বলছে, বন্যার ক্ষতিপূরণে কৃষকদের সরকারিভাবে বিনামূল্যে চারা, সার সহ প্রয়োজনীয় প্রণোদনা দেওয়া হবে। টাঙ্গাইলের 12টি উপজেলায় 2 দফা বন্যায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক এলাকায় বন্যায় ডুবে যাওয়া ফসলি জমি জেগে উঠেছে। সেসব জমিতে আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকরা। পাহাড়ি এলাকা থেকে বেশি দামে আমন এবং বিআর 11, 49 ও 51 জাতের ধানের চারা এনে রোপণ করছেন। আবহাওয়া যদি অনুকূলে থাকে এবং নতুন করে বন্যার পানি যদি না আসে, তবে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন কৃষকরা। 1000 টাকা সব আইনে আমরা খালি লাগাইতেছি খেতে। ময়মনসিংহ থেকে বীজ আইনা ই করতেছি, ক্ষেত রোপণ করতেছি। আবহাওয়া যদি ভালো থাকে ধান ভালো হবে। আমাদের যে টার্গেট ছিল 88,260 হেক্টর, তার মধ্যে 29,624 হেক্টর ইতিমধ্যেই আমার 12টি উপজেলায় রোপণ করা সম্ভব হয়ে গেছে। দেশের বাইরের খবর। জাপানের উপকূলে টাইফুন মাইসাকের কবলে পড়ে নিখোঁজ হয়েছে একটি কার্গো জাহাজ। একজন নাবিককে জীবিত উদ্ধার করা গেছে, তবে এখনও নিখোঁজ রয়েছেন 42 জন নাবিক ও 6000 গবাদি পশু। নিউজিল্যান্ড থেকে চীন যাওয়ার পথে পূর্ব চীন সাগরে টাইফুন মাইসাকের কবলে পড়ে গালফ লাইভস্টক 1 নামে জাহাজটি। জীবিত উদ্ধার হওয়া ফিলিপাইনের নাবিক জানিয়েছেন, জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে গেলে বিশাল এক ঢেউয়ের ধাক্কায় সেটা উল্টে যায়। এ সময় একটি লাইফ জ্যাকেট পরে সমুদ্রে লাফিয়ে পড়েছিলেন তিনি। পরে কোস্টগার্ডের সদস্যরা তাকে উদ্ধার করে। মালবাহী ওই জাহাজটিতে ফিলিপাইনের 39 জন এবং নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার 2 জন করে নাবিক ছিলেন। প্রবল ঝোড়ো বাতাসের মধ্যে নিখোঁজ জাহাজ ও এর নাবিকদের সন্ধানে বিমান ও টহল জাহাজ তল্লাশি শুরু করেছে। ফিলিপাইনের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে জাপানের সঙ্গে যোগাযোগ রাখছে তাদের দূতাবাস। ক্লেমন স্পোর্টস নিউজ এবার। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে জিমনেশিয়ামে শুরু হয়েছে আন্তঃজেলা পোমসে তাইকোয়ান্ডো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশে তাইকোয়ান্ডো ফেডারেশনের আয়োজনে 12টি ক্যাটাগরিতে 6টি ক্লাব ও 14 জেলের 2 শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। তার মধ্যে পুরুষ বিভাগে রয়েছেন 125 জন আর মহিলা বিভাগে 75 জন। অংশ নিচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, গাজীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলা। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন নিউজ এবং এটিএন বাংলা। মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে বার্সা সভাপতির বৈঠকেও মেসির ক্লাব ছাড়া নিয়ে কোনো সমঝোতা হয়নি। বুধবার মেসির বাবার সঙ্গে 2 ঘন্টা বৈঠক শেষে বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্টোমেও জানিয়ে দিয়েছেন, মেসি বিক্রির জন্য নয়। আর্জেন্টাইন তারকাকে ক্লাব ছাড়তে দেওয়া হবে না। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে দীর্ঘ আলোচনার পরও 2 পক্ষে কোনো সমঝোতা হয়নি বলেই উঠে এসেছে। বার্টোমেও বলেছেন, রিলিজ ক্লজ থেকে খেলোয়াড়ে বেরিয়ে যাওয়ার সময়সীমা পেরিয়ে গেছে গত 10 জুন। সুতরাং মেসি নতুন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ খেলোয়াড় এবং তাকে অনুশীলনে নামতে হবে। কোনো পরিস্থিতিতেই মেসিকে ছেড়ে দেওয়ার কোনো উদ্যোগ নেবে না ক্লাব, কেননা বার্সেলোনার ক্রীড়া প্রকল্পের প্রধান চরিত্র মেসি। তবে মেসির পক্ষ থেকে তার বাবা বিনা ফিতে মেসিকে ছেড়ে দিতে বলেছেন। বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় বিষয়টি হয়তো আদালতের দিকেই গড়াতে পারে। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। আরো 6 মাস বাড়ছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ।
নিউরোসায়েন্স হাসপাতালে ঘোড়াঘাটের ইভেনো অবস্থা সংকটাপন্ন। করোনায় আরো 32 জনের মৃত্যু, হাসপাতালগুলোতে রোগীর ভিড়। দুই এনআইডি মামলায় 2 দিনের রিমান্ডে জেকেজির ডাক্তার সাবিনা। ইভ্যালির কাছে থাকা অর্থের নিরাপত্তা দিতে হবে সরকারকেই বিশেষজ্ঞদের মত। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা। মিয়ানমারের নির্বাচনে ভোট দিতে চায় কক্সবাজার আশ্রিত রোহিঙ্গারা। জাপান উপকূলে কার্গো জাহাজ ডুবি, 42 নাবিক নিখোঁজ। এবং সমঝোতা ছাড়াই শেষ হলো মেসির বাবার সঙ্গে বার্সার বৈঠক। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজ ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে এএন লিখে পাঠিয়ে দিন 599 নম্বরে।